আমি সবে মাত্র নতুন চাকরি নিয়েছি। এখন আমার ব্যস্ততা বেশি। সব দায়িত্ব তো আমার উপরও ফেলে রাখলে চলবে না। আমারও তো সবে নতুন বিয়ে হয়েছে, এখন থেকে সংসারের দায়িত্ব নিতে হবে, তাই আমারও তো কত ব্যস্ততা। বড়দা তো কতদিন ধরে চাকরি না করে বসে আছে, সে তো একটু খেয়াল রাখতে পারে। ওর যখন থেকে চাকরি গেছে সারা দিন না জানি কোথায় কোথায় ঘুরে বেড়ায়, আর কোনো কাজ নেই। বাবা অসুস্থ হয়েছে, আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি, কিন্তু আমি তো টাকা দিয়েছি। অন্তত ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দায়িত্বটা তো তুই নিতেই পারিস দাদা। আমি কাজ থেকে ফুসরত পাই, নতুন চাকরি। এখন যদি কাজের ফাঁকি বেরিয়ে নিজের ব্যক্তিগত সমস্যা সমাধান করতে যাই, তাহলে তো চলবে না। রোজ রোজ এত চাপ আমার আর ভালো লাগে না। মাঝে মাঝে ইচ্ছে হয় অন্য কোথাও গিয়ে নিজের মতো সংসার গুছিয়ে নি। সবে মাত্র দায়িত্ব নিতে শুরু করেছিস, এখনই এ কথা বলছিস? আমার কথা ভাব রে। আজকে 9 বছর ধরে শান্তি কি জিনিস আমি চোখে দেখিনি। হে, আমি তো আর কিছু বলতে পারি না, কিন্তু তুই বর্দাকে বল, যদি পারে কোনো একটা কাজকর্ম খুঁজতে, নয়তো বাবা মায়ের দায়িত্ব নিতে। আর ভালো লাগে না। আরে তোমার আবার কি হলো? এভাবে কাঁদছো কেন সকাল সকাল? তোমাকে আমি কত অনুরোধ করেছিলাম আমাদের ওই পুরনো কুঁড়ে ঘরটা না ভাঙতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। কি অদ্ভুত ব্যাপার! এই সাত সকালে সেই পুরনো বাড়ির কথা নিয়ে কান্নাকাটি করছো কেন? এই বুড়ো বয়সে ছেলেদের নানা রকমের কথা শুনে এখানে পড়ে থাকার চেয়ে আমরা ওই পুরনো কুঁড়ে ঘরে একাই থাকতাম, তাও শান্তি ছিল। কেন, তোমাকে কি ওরা কেউ আবার কোনো কথা শুনিয়েছে নাকি? আমাকে কথা না শোনালেও ওদের মধ্যে প্রতিদিন ঝগড়া বিবাদ লেগেই থাকে, তোমাকে আর আমাকে নিয়ে। ঝগড়া বিবাদ তো যখন থেকে আমি অসুস্থ হয়েছি তখন থেকেই দেখে আসছি, কিন্তু কি আর করবার। 3 ছেলের একজন আমাদের দায়িত্ব নিতে ইচ্ছুক না, এমন মনে হয় যেন আমরা বোঝা হয়ে পড়ে আছি ওদের ওপর। আজকে তো সপ্তাহ হয়ে গেল আমার বুকের ব্যথাটা বেরিয়ে চলেছে, কিন্তু এখনো দেখো ওরা কেউ আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল না। ওদের কারো কি এখন সে সময় আছে? ওরা এখন নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আমাদের জন্য এখন আর ওদের সময় নেই। এখন তো প্রতিনিয়ত প্রার্থনা করি এসব অশান্তি দেখবার থেকেও যেন ওপরওয়ালা চিরতরে চোখ নিভিয়ে দেয়। তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও, তাহলে এ সংসারে আমার নিজের বলতে আর কেউই থাকবে না। কেঁদো না নির্মলা, কেঁদো না। মা বাবা বুড়ো হলে সন্তানদের অবহেলা বেড়ে যায়, এটাই স্বাভাবিক। বাস্তবতা মেনে নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করো। সে চেষ্টাই তো করছি প্রতিদিন, কিন্তু দিন শেষে অসহায় মনে হয় নিজেকে। দিন দিন এই সংসারে আমার দমবন্ধ হয়ে আসছে। বর্দা কোনো কাজ করে না, সংকেতের নতুন সংসার, সব চাপ আমার উপর। বলছি, অনেক বছরই তো এই সংসারের ঘানি টানলে, এবার না হয় চলো আমরা নিজেদের মতো কোনো একটা কুল কিনারা খুঁজে নিই। সব কিছু অত সহজ নয় গিন্নি। এখন যদি আমরা আবার আলাদা হতে চাই, তাহলে সবার আগে আমাদের একটা ঘরের প্রয়োজন, আর সেটাই আমাদের কাছে নেই। এত বছর ধরে চাকরি করলে, ভালোভাবে একটু টাকাও জমাতে পারলে না নাকি? এতদিনে একটা বাড়ি বানানোর মতো টাকা তোমার ঠিকই হয়ে যেত। গত 9 বছর ধরে সংকেতের পড়াশোনার খরচ, মা বাবার যাবতীয় খরচ সহ সবকিছু আমি দেখাশোনা করছি। অল্প টাকা মাইনে আর এতগুলো খরচা, টাকা জমাবো কিভাবে? মানুষ আগে নিজের কথা ভাবে, তারপর পরিবারের কথা চিন্তা করে, কিন্তু তুমি শুধু পরিবারের জন্য সারাটা জীবন সব করে গেলে। সেটাই তো আমার জীবনের সবচেয়ে ভুল হয়েছে, আর এখন আমি তার মাসুল দিচ্ছি। এখন আর এসব নিয়ে আফসোস করাটাও বৃথা, যে সময় চলে গেছে তা ফিরিয়ে আনতে পারবে না। অল্প বয়সে পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরেছিলাম, কিন্তু দিন শেষে নিজের জন্য কিছু করা হলো না। তুমি সংকেতকে বলো যেন ও নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে নেয়, আর তোমার বড় ভাইকে বলো যেন কোনো একটা চাকরির জোগাড় করে।
কোনো লাভ হবে না। আমি বাবাকে বলবো এ বাড়ির মালিকানা আমার নামে করবার কথা। আমি এ সংসারের জন্য এত কিছু করেছি, অন্তত এতটুকু তো আমার প্রাপ্য নাকি? বাবা মার খেয়াল রাখা কি শুধু আমার দায়িত্ব নাকি? তোরাও তো এ বাড়ির ছেলে, তোদেরও তো দায়িত্ব আছে। দায়িত্ব নিয়ে তুমি আমায় কোনো জ্ঞান দিতে এসো না দাদা। নিজে তো দিনের পর দিন পড়ে পড়ে খাচ্ছ, আবার আমায় এসেছো জ্ঞান দিতে? তোর এত বড় সাহস, তুই আমার ছোট ভাই হয়েও আমার সঙ্গে এমন অসম্মানের সাথে কথা বলছিস? সম্মান পেতে হলে সম্মান পাওয়ার মতো কাজ করতে হয়। দিনের পর দিন বেকার বসে ছোট ভাইদের টাকায় জীবন কাটিয়ে সম্মান পাওয়া যায় না দাদা। আমার না হয় অল্প কদিন হলো চাকরিটা চলে গেছে, আবার সামনে আমি নতুন চাকরি জোগাড় করে নেব, কিন্তু মাত্র দুদিন সংসারের দায়িত্ব নিয়ে এত বড় বড় কথা বলছিস তুই? হ্যাঁ বলছি, কেননা এই সংসার এখন আমার টাকায়ও চলে। এই দুটো কথা বলার অধিকার আমার আছে, যেটা তোমার নেই। আমার চাকরি যাবার পর থেকে আমি তোর আর অশোকের আসল রূপ ধরতে পেরেছি। কোনো সমস্যা নেই, একদিন আমারও সময় আসবে। বড় বড় কথা না বলে যেদিন চাকরি জোগাড় করতে পারবে সেদিনই এসো তর্ক করতে। হ্যাঁ হ্যাঁ, আমিও চাকরি করে দেখিয়ে দেব, আর সময় এলে মা বাবার দায়িত্ব আমি নেব। এ কি, সকাল হতে না হতেই তোমাদের ঝড়া শুরু? হ্যাঁ, সংকেত আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। কিছু মনে করিস না দাদা, কিন্তু সংকেতের একটা কথাও ভুল নয়। সম্মান পেতে হলে সম্মান পাওয়ার মতো কাজ করতে হয়। তাই হয় আগে চাকরির জোগাড় কর, আর নয়তো চুপ থাকতে শেখ। যত সব। বাবা, তুমি বলেছিলে তোমার বুকে ব্যথা বেড়েছে, তাই ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে এলাম তোমার জন্য। শুধু শুধু টাকা খরচ করে ওষুধ কিনে আনবার কি দরকার ছিল? বুকে ব্যথা বেড়েছে, আবার নিজে থেকেই ঠিক হয়ে যেত। এ আবার কেমন কথা বলছো? যদি ওষুধ না খাও তাহলে নিজে নিজে ব্যথা কমবে কি করে? আমার বুকে ব্যথার চেয়েও বেশি যন্ত্রণা দেয় তোমাদের ভাইদের মধ্যেকার অশান্তি। বেশি কষ্ট হয় যখন বুঝতে পারি এ অশান্তির কারণ আমি এবং তোমার মা। প্রতিদিন তোদের মধ্যে এত ঝগড়া আর অশান্তি দেখে আমাদের মনে হয় আমরাই যেন তোদের জীবনের সব সমস্যার মূল হয়ে দাঁড়িয়েছি। মা বাবা, তোমাদের এখন যথেষ্ট বয়স হয়েছে, তাই তোমরা একে অপরের খেয়াল রাখো আর বিশ্রাম নাও। আমাদের মধ্যেকার ব্যক্তিগত ঝামেলা নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। একই ছাদের নিচে থেকে প্রতিদিন নিজের 3 ছেলেকে ঝগড়া করতে দেখে মাথা ঘামাবো না? প্রতিদিন এসব দেখবার চেয়েও মরে যাওয়া ভালো। সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে এসে তোমাদের এসব কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না। ওষুধ রেখে গেলাম, যদি ইচ্ছে করে খেয়ে নিও, নয়তো ফেলে দিও। আগে কখনো তুই আমাদের সঙ্গে এভাবে কথা বলতিস না সংকেত, কিন্তু এখন তোর মধ্যে কত পরিবর্তন। মানুষ সবসময় একরকম থাকে না মা, সময়ের সঙ্গে মানুষ বদলায়। এই পরিবর্তন স্বাভাবিক। যদি আমার পরিবর্তন ভালো না লাগে তাহলে আমার সঙ্গে কথা বলার দরকার নেই। বেশ, আমাদের একা ছেড়ে দাও, যাও এখান থেকে। তুমি শুধু শুধু এসব তরকারি কাটাকাটি করছো কেন বলো তো? তুমি গিয়ে ভেতরে বিশ্রাম করো, এসব আমার কাজ। কাজ আবার আমার আপনার হয় নাকি দিদি? কাজ তো কাজ। তুমি বাড়ির নতুন বউ, তোমার এখন কাজ করার কি দরকার বলো তো? নতুন বউ তাতে কি হয়েছে? কোনো এক সময় আমাকেও সংসারের সব দায়িত্ব বুঝে নিতে হবে। এখন থেকেই সবকিছু শুরু করলাম। তুমি যেমন মিষ্টি, তোমার কথাগুলো ঠিক তেমনই মিষ্টি। আমি দেখি আপনি প্রতিদিন কিভাবে সারাদিন কাজ করেন, আমার খুব খারাপ লাগে। এখন থেকে বাড়ির টুকটাক কাজে আমি আপনাকে সব সময় সাহায্য করব। ঘরে এই সংসারের সবকিছুই আমার, তাই এই বাড়ির কাজ করতে আমার কখনোই কোনো কষ্ট হয় না। আমি যা করি খুশি মনেই করি। আমি শুনেছিলাম আপনার হাতের রান্না নাকি খুব মজার। আমি তো রান্না করতে তেমন পারি না, আপনার থেকেই না হয় রান্না শিখে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না বোন। তুমি যা যা রান্না করতে চাও আমাকে বলো, আমি সব কিছু তোমাকে শিখিয়ে দেব। দিদি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই, কি প্রশ্ন করতে চাও বলো।
বিয়ের পর থেকেই দেখে আসছি দাদাদের মধ্যে প্রতিদিন ঝগড়া। সব সময় কি এমনই ছিল? না গো, তোমার দাদা অনেক ভালো চাকরি করত, ভালো রোজগার করত। 3 ভাইয়ের মধ্যে স্নেহের কোনো কমতি ছিল না। কিন্তু হঠাৎ কি করে যে কি হয়ে গেল কে জানে। থাক, তুমি এসব নিয়ে আর ভেবো না। বাবার শরীর এখন কেমন আছে মা? তার বুকের ব্যথা কি এখনো আগের মতোই আছে নাকি কিছুটা কমেছে? অবস্থার কোনো উন্নতি নেই, জানি না কখন কি হয়। আমার কাছে টাকা নেই যে আমি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আর তোমাদের বাকি 2 ছেলের কথা তো আমি আর কিছুই বললাম না। তোদের 3 ভাইয়ের মধ্যে কত ভালোবাসা আর স্নেহ ছিল, সোনার সংসার ছিল আমাদের। জানি না কার নজর লেগে গেল। আমি আজকে এক জায়গায় চাকরির কথা বলে এসেছি মা, সবকিছু ঠিকঠাক আছে। পরশুদিন থেকে চাকরিতে যোগ দিতে হবে। সত্যি বলছিস? তোর চাকরি হয়েছে অবশেষে? হ্যাঁ মা, বহু খোঁজাখুঁজি আর কষ্টের পর অবশেষে চাকরিটা আমি পেলাম। এবার শুধু আমাকে আশীর্বাদ করো যেন সবকিছু আমি ঠিক করতে পারি। আমাদের আশীর্বাদ সব সময় তোর সাথে আছে বাবা। আমার বিশ্বাস এবার সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কিন্তু এই চাকরির কথা এখনো তোমাদের দুজনকে ছাড়া আর কাউকে বলিনি গো, তোমরাও কাউকে বলো না। এখানে কারো আমার সঙ্গে কথা বলবার সময় নেই বাবা, তাই আমাদের থেকে কেউ জানতে পারবে সে চিন্তা তোর করতে হবে না। একবার শুধু আমার চাকরিটা শুরু হোক মা, আমি কথা দিচ্ছি আমি সব কিছু ঠিক করে দেব। অন্তত এখন যদি সংসারে কিছুটা শান্তি ফিরে আসে, সেই কামনাই করছি। আমাদের বড় খোকা চাকরি পেয়েছে, এবার সব কিছু ভালো হবে, তুমি দেখে নিও। সারাদিন খেটে খুঁটে বাড়িতে এলাম কোথায় নিয়ে একটু বিশ্রাম নেব। এ সময় সবাইকে এখানে এনে দাঁড় করানোর মানে কি? বাবার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, আর এখানে সবার উপস্থিত থাকাটা খুবই জরুরি। তুই তো আমার ঘরের দিকেও খুব একটা আসিস না আজকে। এমন কি জরুরি কথা মনে পড়লো যার জন্য সবাইকে একসঙ্গে নিয়ে আমার ঘরে চলে এলি? বাবা, তুমি এবং ঘরের সবাই জানে এই সংসারে সবচেয়ে বেশি অবদান আমার। আমি অল্প বয়সে পড়াশোনা ছেড়ে রোজগার করতে শুরু করেছি শুধুমাত্র এই সংসারের জন্য। সে কথা তো ঠিক, কিন্তু এখন এই কথা বলবার কারণ কি? যেহেতু সংসারে অবদান আমার সবচেয়ে বেশি, তাহলে তোমার কি মনে হয় না এ বাড়ির উপরও অধিকার আমার সবচেয়ে বেশি থাকা দরকার? হঠাৎ এমন অদ্ভুত কথা বলছিস কেন? বাড়ির উপর যদি তোর অধিকার হয় তাহলে আমরা বাকি সবাই কি বানের জলে ভেসে যাব নাকি? বানের জলে ভাসবে কেন? বাবার আরো একটা জমি আছে, সেই জমিতে বাড়ি বানিয়ে তোমরা থাকতে পারো। আমি চাই এ বাড়িটা যেন আমার নামে করে দেওয়া হয়। আমি এত কিছু করেছি, অন্তত এইটুকু তো আমার প্রাপ্য। তবে সংসারের জন্য যা করেছো তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু তোমরা 3 জনই আমার সন্তান, তাই এ বাড়ির ওপর তোমাদের 3 জনেরই সমান অধিকার আছে। আর থাকতে হলে তোমাদের মিলেমিশে থাকতে হবে, এটাই শেষ কথা। এত বছর গাধার মতো সংসারের পেছনে খেটে অবশেষে আমি কি পেলাম বলো তো? আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার বাবাকে এত ভদ্রভাবে বলে কোনো লাভই হবে না। কালকে মুখের উপর বলে দিলে যদি থাকতে হয় তবে মিলেমিশে এই বাড়িতে থাকতে হবে। আমার যদি ওদের সঙ্গে থাকবার ইচ্ছে থাকতো তাহলে কি আমি নিজের জন্য এই বাড়ি খুঁজতাম? তুমি একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, আজকাল ভদ্র কথার না কোনো দাম নেই। যদি কোনো কিছু আদায় করতে হয় তাহলে সেটা জোর করে ছিনিয়ে আদায় করে নিতে হয়। তো তো এখন আমার কি করা উচিত তুমি বলে দাও। তুমি চেয়েছিলে একবার সুন্দরভাবে বুঝিয়ে বলতে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। এবার দ্বিতীয় উপায় অবলম্বন করো। দ্বিতীয় উপায়? যে কোনো ভাবে বাড়ির একটা দলিল বানিয়ে সেখানে কৌশলে বাবা সই নিয়ে নাও। একবার যদি কাগজে সই হয়ে যায় এরপর সবগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। কিন্তু আমি অমনি একটা কালো জিনিস সই করতে বলবো আর বাবা তাতে সই করে দেবে, সেটা কি মনে হয় তোমার? সে তো
তো করবে না। এজন্যই তো আমাদের কৌশলে কাজটা করতে হবে, যেন কারো কোনো সন্দেহ না হয়। ঠিক আছে, তাহলে আমি কিছুদিনের মধ্যে বাড়ির দলিল বানিয়ে দিচ্ছি। এরপরে দুজন মিলে একসাথে উপায় বের করব কিভাবে বাবার থেকে কৌশলে সই করিয়ে নেওয়া যায়। একবার শুধু বাড়িটা নিজের নামে লিখে নাও, তারপর আর কোনো কথা ভাবার কোনো দরকার নেই। একদম ঠিক বলেছ, সবগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে রাজার মতো এ বাড়িতে থাকবো। সন্ধ্যায় যে এত খুশি মনে বললে, আমার জন্য নাকি চমক আছে। বলো দেখি এবার কি চমক? এমন একখানা জিনিস এনেছি, এটা দেখলে তুমি খুশি হয়ে যাবে। আগে তো দেখি কি জিনিস, তারপর না হয় খুশি অথবা কান্নার বিষয় আসবে। গত মাসের বেতন দিয়ে তোমার জন্যই স্বর্ণের হারটা কিনে এনেছি, পুরো 5,000 টাকা দাম। তুমি এতগুলো টাকা দিয়ে আমার জন্য এই সোনার হার কিনে আনলে? অবশ্যই, এত কষ্ট করে চাকরি করছি শুধুমাত্র তোমার আর মা বাবার সুখের জন্য। এই সবে মাত্র 1 মাস হলো তুমি চাকরিটা পেয়েছো, এর মধ্যেই এত দামি উপহারের কি দরকার ছিল বলো তো? টাকাগুলো জমিয়ে রাখতে। তুমি টাকার চিন্তা কেন করছো গিন্নি? বেতন তো প্রত্যেক মাসেই আসতে থাকবে। তুমি শুধু এটা বলো, তোমার এই উপহার পছন্দ হয়েছে কিনা। হারটা খুব সুন্দর আর বেশ ভারীও বটে, কিন্তু তবুও পুরো 5,000 টাকা খরচ করলে, এটা শুনেই আমার তাজ্জব লাগছে। আবার টাকা পয়সা নিয়ে কথা শুরু করলে? তোমাকে আসলে আমার হারের দামটাই তো বলা উচিত হয়নি। কত শখ করে তোমার জন্য নিয়ে এলাম, অথচ তুমি দাম নিয়েই পড়ে আছো। তুমি তোমার রোজগারের টাকা দিয়ে আমার জন্য এত শখ করে এটা কিনে এনেছো, আমি খুব খুশি হয়েছি। আমি এটা খুব যত্নে রাখবো। যখন আমার চাকরি ছিল না, তুমি কত কষ্টে দিন পার করেছো, বাড়ির সবার খারাপ আচরণ সহ্য করেছো, সে কথা আমি ভুলিনি গিন্নি, কিন্তু আর কষ্ট সহ্য করতে দেব না তোমাকে। তোমরা যদি ব্যস্ত না থাকো, তোমাদের সঙ্গে 2 মিনিট কথা বলা যাবে? তুই আমাদের ছেলে, যখন ইচ্ছে আমাদের কাছে আসবি, আমাদের সঙ্গে কথা বলবি, এতে এভাবে অনুমতি নেওয়ার কি আছে? ছেলে হওয়ার মান তোমরা রাখলে কোথায়? সে যাকগে, তোমরা তো তোমাদের বাড়ি আমার নামে লিখে দেবে না, তাই আমি নিজের কষ্টে জমানো টাকায় একটা বাড়ি কিনছি। আর কতকাল সবার সঙ্গে এভাবে একসাথে নিচে থাকবো? এবার না হয় একটু নিজের জন্য কিছু করি। তুই যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস, তাহলে আর আমাদের থেকে জিজ্ঞেস করছিস কেন? আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করতে আসিনি, যদি পারো আমাকে একটা সাহায্য করো। কেমন সাহায্য? আমি যে বাড়ি কিনেছি সেখানে কিছু টাকা জমা দিতে হবে, আর এই দলিলে লেখা আছে টাকা দেওয়ার সময় একজন সাক্ষী লাগবে। ভাবছিলাম আমার সাক্ষী হয়ে যদি বাবা সেটা করে দিতে। এখনো তোর জীবনে আমার কিছুটা হলেও গুরুত্ব আছে তাহলে? এই কথাটা শুনে কৃতার্থ হলাম। বল, কোথায় সই করতে হবে? এই কাগজটায়। দাঁড়াও বাবা, এক্ষুনি সই করো না। কেন, কি হয়েছে? যে কোনো কাগজে সই করবার আগে কাগজটা ভালোভাবে পড়ে নিতে হয়। দে, আমি কাগজটা পড়ে নি। এটা তোমার বাড়ির বাড়ির দলিলের কাগজ, তুই পরে কি করবি? আশ্চর্য! যদি পড়তে না দিস তাহলে আমি বাবাকে সই করতে দেব না। কিরে শম্ভু, কি পড়লি? অশোক বলেছিল ওর নিজের টাকায় কেনা বাড়ির দলিল, কিন্তু এখানে তো লেখা আছে আমাদের এই বাড়ির কথা, যেটা তুমি স্বেচ্ছায় ওর নামে লিখে দিচ্ছ। কি বলিস কিরে অশোক, এ কথা কি সত্যি? এই না, বাবা, বাবা বাবা তুই এতটা নিচে নামতে পারিস কখনো ভাবিনি। রাতের সংকেত বাড়ি ফিরুক, আজকে সবার সামনে তোর আসল চেহারা আমি দেখাবো। ছি, আমি এখনো ভাবতে পারছি না তুই এমন একটা জঘন্য কাজ করতে চেয়েছিস দাদা। তোর উপর সবার যে বিশ্বাস ছিল তার ধুলোয় মিশিয়ে দিলি। এই বাড়ি বাবার কষ্টে বানানো, আমাদের সবার মিলেমিশে থাকবার জন্যই বাবা এই বাড়ি বানিয়েছিলেন, অথচ তুই আমাদের তাড়িয়ে
এখানে একা থাকতে চাচ্ছিস? ওদের সব ভাইদের মধ্যে যতই ঝগড়া হোক, আমি ভাবতাম দিন শেষে তোরা একে অপরের আপন, কিন্তু এত অসুস্থ চিন্তা নিয়ে বসবাস করছিলি তুই অশোক। সবার সাথে ছাদের নিচে এতদিন থাকতে থাকতে আমার দম আটকে আসছিল, তাই আমি চাচ্ছিলাম নিজের মতো একটু একা শান্তির জীবন কাটাতে, আর তাই আমি এসব করে ফেলেছি। আজকে তুই যেটা করেছিস সেটা এক ধরনের প্রতারণা। যেহেতু এ বাড়ি বাবার, আমি বাবার সিদ্ধান্তই মেনে নেব। বাবা যদি বলে তবে আমি পুলিশের শরণাপন্ন হব। এতে বাবার থেকে অনুমতি নেওয়ার কি আছে? ও যা করেছে তার জন্য শাস্তি ওর প্রাপ্য। কাল সকালেই গিয়ে ওকে পুলিশের কাছে তুলে দে। সবাই থামো, আমাকে কথা বলতে দাও। বলো বাবা। আমার একটা পৈতৃক সূত্রে পাওয়া পুরনো জমি আছে। এই কথা তো আগে কখনো বলনি। আমি আর কোনো প্রতারণার শিকার হতে চাই না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কেমন সিদ্ধান্ত? যেহেতু অশোক এ বাড়ি চায়, ওকে আমি এ বাড়িটা লিখে দেব। আর যে বড় জমিটা আছে সেখানে একটা বাড়ি বানিয়ে সমস্তটা শম্ভু আর সংকেতের নামে লিখে দেব। কিন্তু বাবা এত বড় প্রতারণার পরও তুমি ওকে ছেড়ে দেবে? সন্তান যতই ভুল করুক না কেন, বাবা মা কখনো তার খারাপ চাইতে পারে না। বেশ, বাবা যেহেতু এমনটা চায় তবে তাই হবে। কি হয়েছে রে অশোক? সকাল সকাল এভাবে আমাদের পাশে বসে কাঁদছিস কেন? তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমার যে নিকৃষ্ট মানুষ এই পৃথিবী তার একটাও নেই বাবা। কাঁদিস না, কাঁদিস না। বাবা মা বুড়ো হলে সন্তানের উপর বোঝা হয়ে যায়, এটাই নিয়ম। মা বাবা সারা জীবন সন্তানকে বুকে আগলে রাখে, কখনো বোঝা মনে করে না, কিন্তু অথচ আমাদের মতো কিছু সন্তান বড় মা বাবাকে বোঝা মনে করে। আমি সত্যি খুব লজ্জিত বাবা। ভুল করা মানুষের ধর্ম, কিন্তু ভুল করে সে ভুল বুঝতে পারা এটা অল্প মানুষেরাই পারে। বাবা মা, তোমরা সব শম্ভু দাদা আর সংকেতের নামে লিখে দাও, আমার কোনো আপত্তি নেই। আমি আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাদের সাথে থাকতে চাই। কিন্তু আমাদের সঙ্গে থাকলে তো আমৃত্যু আমাদের বোঝা টানতে হবে। তোমরা বোঝা নও, তোমরা আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। আমায় 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 ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও তোমরা। ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে। তুমি যা শর্ত দেবে আমি মেনে নেব। তোমাদের 3 ভাইকে সারা জীবন মিলেমিশে থাকতে হবে। কোনো ঝগড়া বিবাদ যেন না হয়। ভালোবাসা আর সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে হবে। ঠিক আছে বাবা, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি সবার থেকে ক্ষমা চাইবো, আর সারা জীবন আমরা 3 ভাই মিলেমিশে থাকবো। এই একই ছাদের নিচে আমরা আমাদের 3 সংসার গুছিয়ে নেব। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।